সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নিয়মিত আমরা যে শনিবারে আসার চেষ্টা করছি এই লকডাউনের সময় সেই হালছাড়া বন্ধু। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে হাল ছেড়ো না বন্ধুতে আমি যে কথাগুলো বলি সবচেয়ে বড় কথাই হচ্ছে হাল ছেড়ো না বন্ধু, অর্থাৎ ধৈর্য হারালে চলবে না, ধৈর্য থাকতে হবে। বাট তারপরেও কত ধৈর্য রাখা যায়, আমি এটাও বুঝি যে এখন আসলে কত ধৈর্য রাখা যায় আপা, এই প্রশ্নবিদ্ধই হতে হবে সবার কাছেই। আর আসলে আশা বা অনেক কিছু আমরা জীবনে চাই, অনেক কিছুই আমরা আমাদের স্বপ্ন দেখি, বাট সব কিছুই আমাদের কিন্তু বাঁচিয়ে রাখে। আশাটা যদি না থাকতো তাহলে জীবন কিন্তু বদ্ধ হয়ে যেত। আশা আছে বলেই জীবন চলমান থাকে। এই মুহূর্তে আমরা যে অবস্থানে আছি, আমাদের যে একটা বলবো যে আমরা একটা খাঁচার মধ্যে বদ্ধ অবস্থানে আছি, এখন যদি আমরা আশা না রাখতে পারি তাহলে কি হবে? তাহলে কিন্তু আমরা সব কিছু থেকে নিজেকে হারিয়ে ফেলতে থাকবো, তাহলে কিন্তু আমরাই সবচেয়ে বেশি ঠকবো, অন্য কারো কিছু না। সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবো আমি নিজেই, এটা ভাবতে হবে। আর তার সাথে সাথে আমি যেটা বলবো যে স্বপ্ন দেখতে হবে। হ্যাঁ, স্বপ্ন দেখতে হবে। যদিও জানি যে অনেকের ঘরেই এখন এই মুহূর্তে টেনশন কাজ করছে মাথার মধ্যে, যে কি করব, সব কিছুই একটা প্রশ্নবিদ্ধ অবস্থানে আছে, জীবিকা প্রশ্নবিদ্ধ আছে, সবারই জীবিকা প্রশ্নবিদ্ধ আছে, বড় ছোট। এখানে কিন্তু আসলে সেরকমভাবে আমি বলবো না যে যারা অনেক বড় তাদের না, না, পুরো পৃথিবী তো এখন স্ট্যান্ড স্টিল, হ্যাঁ, একেবারে থমকে গেছে। তো সেখানে জীবিকা প্রশ্নবিদ্ধ হওয়াটাই স্বাভাবিক। আর জীবিকা প্রশ্নবিদ্ধ হলে না আর কোনো কথা আসে না, কারণ জীবিকার সাথে সাথে অনেক কিছু জড়িত। বাড়ি ভাড়া আছে, হ্যাঁ, খাবার, দুই বেলা খাওয়ার আছে, ইলেকট্রিসিটি আছে, গ্যাস ভাড়া আছে, ইউটিলিটি বিলস আছে, টেলিফোনের বিল আছে। এটা কিছু জিনিস আছে না আমাদের জীবনের সাথে প্রতিদিনের নিত্য নৈমিত্তিক যে কাজগুলো, দরকার হলে লেখাপড়া করলাম না, দরকার হলে আমি তো 6 মাস বসে থাকলাম, কিন্তু এগুলো তো চলবেই, এগুলোর প্রয়োজন তো প্রত্যেক দিনই আছে। তো এগুলোর জন্য কিন্তু প্রয়োজন টাকার, আর সেই টাকাটাই কিন্তু আমরা এখন উপার্জন করতে পারছি না সবাই। আমি তো, আমাদের ব্যবসা তো সে 25 তারিখ থেকেই বন্ধ। তো এখানে এই যে অবস্থানে আমরা আছি, যেই জায়গা থেকে আমরা কাজ করতে মানে স্বপ্ন দেখার কথা কখন আসে? যখন মানুষ একটু সুস্থ থাকে। আর মানসিকভাবে কিন্তু আমরা অনেক প্রেশারে আছি, আমরা সবাই আছি। এখন স্বপ্ন দেখাটা আমি বললেও অনেকে হয়তো বলবে যে আপা স্বপ্ন কিভাবে দেখবো। চেষ্টা করতে হবে, কারণ মনটাই এখন আমাদের সবচেয়ে বড় হাতিয়ার এই মুহূর্তে। আল্লাহর উপর ভরসা এবং মনকে শক্ত রাখা, এই দুটার আমরা যখন সমন্বয় সাধন করতে পারবো, এই দুটোকে যখন আমরা সুন্দরভাবে মিলাতে পারবো, তখনই কিন্তু আমি বলবো অনেকটাই আমরা এটা ওভারকাম করতে পারবো। এখানে দিয়ে যাও। তো এইটা মাথায় রেখে বলতে পারো, ওদেরকে বলো যে লাইভ চলছে, হ্যাঁ, ওনাদেরকে বলো যে ঘরে গিয়ে কথা বলতে, যে আপা লাইভে আছে, ঠিক আছে, ট্রে সহ দিয়ে যাও। তো এখন আমার কথা হচ্ছে যে এই জিনিসটা আসলে ওই মনকে দিয়ে সবাইকে বলো ঘরে যেতে। হ্যাঁ, যেহেতু বাড়ি থেকে লাইভে করা হয় এবং একান্নবর্তী ফ্যামিলিতে যাওয়া হয়, পরিবারের সবাই ইফতারের পরে টেবিলের মধ্যে গল্প গুজব করতে থাকে, আর কেউ কথা বলতে থাকলে না আমি আসলে আমার কনসেন্ট্রেশনটা খুব আটকে যায়, একটু অনেক বেশি ডিস্টার্ব হয়ে যায়। যাই হোক, নাইলা তুমি জানি জিজ্ঞেস করবে আমাকে বলছিলে। আজকে তোমার একটা পোস্ট গিয়েছে, এটাতে আমি দেখলাম যে কমেন্টসে অনেকেই কনফিউজড। হ্যাঁ, আচ্ছা, তো একটু আমি এই ব্যাপারে তাহলে তোমার কাছে একটু বিশদ জানতে চাচ্ছি এই পোস্টের সম্বন্ধে। পোস্টটা হচ্ছে, তোমার জীবনের সবচাইতে কঠিন মুহূর্তে যারা তোমার সঙ্গে থাকেনি, বাকি জীবনটা তাদের পাশে না রাখাই বুদ্ধিমত্তার পরিচয়। এটা দিয়ে আমি কি বোঝাতে চেয়েছি? রাইট। আমি আসলে যেটা বোঝাতে চেয়েছি যে তোমার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে যারা তোমার সাথে থাকেনি, অর্থাৎ আমাদের জীবনের সবচেয়ে কঠিন সময়গুলো যখন আমরা পার করছি, হ্যাঁ, যখন সবচেয়ে বেশি, কারণ এর চেয়ে কঠিন মুহূর্ত আর হয় না, তখন কিন্তু কিছু না, পাশে থাকা মানেই কিন্তু আর্থিক সাহায্য নয়। পাশে থাকা মানে হচ্ছে একটু জিজ্ঞেস করা, কুশলতি জিজ্ঞেস করা যে তুমি কেমন আছো, কেমনে চলছো, আর কোনো কিছু মানে অসুবিধা আছে নাকি, হচ্ছে নাকি, মানে একটু সাহস দেওয়া, একটু মনোবল শক্ত রাখতে বলা। একটু একটু কেউ যখন আমরা একটা হ্যালো করি, তাহলে কিন্তু আমার মনে হয় যে ভালো লাগে, যে অ্যাটলিস্ট কেউ একজন আমার জন্য কেয়ার করছে, আমার কথা ভাবছে। এই সময় যারা, হ্যাঁ, আমি জানি যে আমার সঙ্গে তারা যোগাযোগ এমনিতে সময় সবসময় রাখতো, কিন্তু এখন একেবারেই কোনো রকমের একটা হ্যালো করছে না, যারা হয়তো আমার বাড়ির ঘাস পর্যন্ত মারায় ফেলতো, হ্যাঁ, কিন্তু এখন হ্যালো করছে না। সেরকম ব্যক্তিরা পরবর্তীতে যখন কঠিন অবস্থান থেকে একটা সুন্দর অবস্থানে চলে যাওয়া যাবে, তখন এদেরকে পাশে না রাখাই বাঞ্ছনীয় বা উত্তম। এর মানে কিন্তু তা না
যে এদের ক্ষতি করা না, এর মানে কিন্তু তা নয় যে এদেরকে দেখলে মুখ ফিরিয়ে নেওয়া। ন, পাশে থাকা বলতে আমি কি বুঝিয়েছি? পাশে থাকা বলতে বুঝাচ্ছি, কারণ পাশে থাকা মানে আমার কাছের মানুষ হিসেবে রাখা। কারণ একটা কাছের মানুষের উপরেই কিন্তু আমরা আস্থা ফিল করি, কাছের মানুষের সঙ্গে আমরা মনের কথা আদান প্রদান করি, কাছের মানুষকে আমরা একান্ত আপনজন মনে করি। কিন্তু এরা যেহেতু কঠিন অবস্থানে আমাকে চেনে নাই, আমার কোনো যোগাযোগ রাখে নাই, তাহলে ভালো অবস্থানের সময় এদেরকে কাছের মানুষ হিসেবে পাশে রাখাটা হবে বোকামি। কারণ পরবর্তীতে, কারণ যে কোনো সময় অবস্থার পরিবর্তন হতেই পারে, পরবর্তীতে এরা আবার কিন্তু পল্টি খেয়ে যাবে, তখন কষ্ট পেতে হবে। সেই জন্য তাদেরকে চিনে ফেলা যায় এবং তাদের থেকে দূরে থাকা যায়। বাট দেখা হলে হ্যালো হাই, না দেখা হলে বাই বাই, এই মেন্টালিটির কথা বলেছি। এটাই হচ্ছে আমার কথা। এবং আমি যখন যেটা বলি, আমি বিশ্বাস করি, আমি যেহেতু মন থেকে কথা বলি, প্রত্যেকটা কথার একটা ইতিবাচক উত্তর আমি দেবই। আর আমার কথার ভুল ধরতে গেলে খুব টাফ আমি মনে করি, কারণ আমি যেহেতু বলেছি যে আমি কথাগুলো বলি জীবনলব্ধ অভিজ্ঞতা থেকে, এবং জীবনলব্ধ অভিজ্ঞতা ভুল খুব কমই করে, তারপরে ভুল হতেই পারে, তবে সেটা যৌক্তিক হলে আমি মেনে নেব। তবে না বুঝে কোনো মন্তব্য না করাটাই সমীচীন বলে আমি তোমাদের সবাইকে বলবো। আমি কিন্তু তুমি করে কথা বলি, খেয়াল করে দেখো, তোমাদেরকে তুমি শব্দটা দিয়ে কথা বলি। কেন বলি? কারণ আমি নিজে কিন্তু 60-এর ঘরে চলে আসছি, ছুঁই করছি। হ্যাঁ, তো 60 ছুঁই করছি আমি, তো আমার চেয়ে বেশি বয়সের কারো, যাদের বয়স 65-70, এরাই তো আমার চেয়ে সিনিয়র হবেন, এনারা এখন আর হাল ছাড়া থেকে খুব একটা উন্নত করতে পারবেন বলে আমি বিশ্বাস করি না। কারণ আমি মনে করি যে যার যতটুকু নিজেকে তৈরি করার, সেগুলো হচ্ছে 20 বছর, 30 বছর, বড় জোর 40 পর্যন্ত মানুষ নিজেকে তৈরি করতে পারে। এরপরে কিন্তু ছাপটা একেবারে বসে যায়। তারপরে আমাকে বাইটা খাওয়াইলেও তার মানসিকতার পরিবর্তন আসবে বলে আমি বিশ্বাসী নই। সেই জন্যই আমি কিন্তু এই প্রজন্মের জন্য কথা বলি, তোমাদেরকে বলি, যাদেরকে আমি আমার সন্তানের মতো দেখি। ছোট ভাই বলো, বোন বলো, মানে আমার অনুজ বলো, হ্যাঁ, মানে সোজা কথা হচ্ছে আমি তোমাদেরকে স্নেহের চোখে দেখি। স্নেহের চোখে দেখি বলেই কিন্তু এই কথাগুলো বলি, ভালোবেসে বলি, ভালোর জন্য বলি। ইয়েস। আচ্ছা, আজকে আরেকটা পোস্ট ছিল তোমার, সেটা হচ্ছে যত বড় বড় ডিগ্রি থাকুক না কেন, বিবেক যার মূর্খ সে সবচাইতে বেশি অশিক্ষিত। এটাকে একটু যদি তুমি বিশদ বলো। হ্যাঁ, আমার এর মধ্যে কয়েকটা পোস্ট গেছে, প্রত্যেকটা নিয়ে আমি কথা বলতে চাই। হ্যাঁ, প্রত্যেকটাই শিক্ষণীয় আমি মনে করি, কারণ আমি বারবার বলেছি আমার প্রায় 1000-এর মতো পোস্ট আছে যেগুলো আমি নিজের মন থেকে তৈরি করে লিখি। বাট হঠাৎ চলে আসে, এটা যে আমি খুব লিখবো বলে বসে যদি সারাদিনও বসে থাকে, আমার কিন্তু লিখতে পারি না। আমি জানি না, আমি খুব অবাক হই এই জন্য যে আমি অনেক দিন দেখা গেছে 2 দিন 3 দিন আমি আমার খাতা কলম নিয়ে সাদাই পাতা রয়ে গেছে। হঠাৎ করে দেখা গেল মধ্যরাতে আমার মনে হলো যে আচ্ছা এই কথাটা লিখলে কেমন হয়, পরপর 3-4টা কথা আমি লিখতে পারি। সো এটা আসলে স্পন্টেনিয়াস আসে, ইচ্ছে করলে আমি লিখতে পারবো তা না, যখন আসে অটোমেটিক আসে। প্রত্যেকটা কথাই আমি বলবো শিক্ষামূলক। যে এই যেমন যত বড় ডিগ্রি, হ্যাঁ, অনেক পড়াশোনা জানলেই সে বিদ্বান, আমি এটা বিশ্বাস করি না। নেও বিদ্বান বলতে আমার চোখে সেই সবচেয়ে বড় বিদ্বান, সে সবকিছু নিয়ে একটি ফুল ফ্লেজেড মানুষ হিসেবে আসছে। পড়াশোনার জ্ঞানটা তো পুঁথিগত জ্ঞান, কিন্তু তার মুখ দেখা গেল যে পড়াশোনা করে অনেক কিছু হয়ে গেছে, কিন্তু বাপ মার কোনো খবর রাখলো না, তার বিবেকই তো কাজ করছে না। তাহলে তাকে আমি কিভাবে শিক্ষিত বলবো? শিক্ষা শব্দটা এখানে অনেক বড় অর্থে আমি বলবো প্রযোজ্য। শিক্ষা কিন্তু মানবিক শিক্ষাও কিন্তু বিশাল বড় শিক্ষা। শুধু পুঁথিগত শিক্ষা থাকলেই হবে না, বড় বড় ডিগ্রি নিয়ে খালি বড় বড় জ্ঞান লাভ করার, বড় বড় টাইটেল নামের সঙ্গে লাগাই দিলেই কিন্তু প্রকৃত মানুষ হওয়া যায় না। প্রকৃত মানুষ হতে হলে শুদ্ধ বিবেক লাগে, আর শুদ্ধ বিবেক না থাকলে আমি এই তথাকথিত জ্ঞানী ব্যক্তি আমার কাছে জ্ঞানী নয়, আমার চোখে সে মূর্খ। একদম ফিনিত কথা। এটা যেভাবেই নাও না কেন, মানবিক জ্ঞানের গুণের অধিকারী হতে হবে প্রতিটি মানুষ। মানবিক, কারণ অনেককে আমি দেখি এত করোনা বলো বা এই যে এত বড় করোনার চেয়ে তো বড় বিপদ আর কিছু আসতে পারে না এখন আমরা যে বিপদে সাফা করছি, তারপরেও তাদের কথাবার্তা, তাদের কিছু কিছু জায়গায় তাদের আচার আচরণ আমাকে না কষ্ট দেয়। আমি অবাক হই, কারণ আমার কাছে মনে হয় যে যারা এই করোনার পরেও ঠিক হয় নাই, এরা আর এই জিন্দেগিতে ঠিক হবে না। এরা ওই কিয়ামতের দিনেও যদি থাকে, ওই কিয়ামতের দিনেও তারা কোনো না কোনো ঝামেলা করতে থাকে। ওইদিকে আকাশ ভেঙে পড়তেছে, এদিকে সে তো বলতেছে ও আমার এত কাছে এসছে কেন, আমার গায়ের সাথে লেগে যাচ্ছে কেন, ও তো অনেক নিচু জাতের মানুষ, ছোট লোকের ঘর থেকে আসছে, এরকম একটা ম্যানোবৃত্তি করবে। ওইদিকে কিন্তু আকাশ ভাঙতেছে, কারণ এদের মানসিকতা আর পরিবর্তন হবে না, হইতে পারে না। বেশিরভাগ কিছু মানুষ আছেন আমি দেখেছি, এরা
বলতে কষ্ট হয় যে এত কিছুর পরেও ওনাদের ভিতরে উন্নাসিক ভাবটা যায় না, মানুষকে হেয় করার ভাবটা যায় না, খোঁচার ছলে মানুষকে একটা দেখানো যে আমি আই এম সো এন্ড সো, এটা বলার আমিত্ব যেটা, এটা কিন্তু যায় না। হ্যাঁ, ডেফিনেটলি অনেকে যাচ্ছে, অনেক পরিবর্তিত হচ্ছে, কিন্তু এত কিছুর পরেও যারা পরিবর্তিত না হবে তাদেরকে একমাত্র আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে তাদের মতো তাদের হেদায়েত সম্ভব। আমি হাল ছেড়ার মধ্যে বাইকটা বলে না, বাইকটা যদি তাদেরকে খাওয়াই দেওয়া যায় তাও তাদের কোনো উন্নতি হবে না, একমাত্র আল্লাহ ভরসা। ইয়েস নাইলা, কিছু বলবা? অনেকেই মন্তব্য করেছেন, যেমন সুলি বাড়ি বলছেন, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আপনার সমসাময়িক কথাগুলো আমার সব সময় ভালো লাগে, আপনি অনেক ভালো পরামর্শ দেন। স্বপন বিশ্বাস বলছে, আচ্ছা আমরা কি 30-এর পর হাল ধরে রাখতে পারবো না? কেন পারবে না? 30 তো জীবনের শুরু। আমি কিন্তু বলছি যে আফটার 60 বলছি যে কথাটা। আর জীবনের যুদ্ধ আমি বলবো যে জীবনের সবচেয়ে পারফেক্ট টাইমটাই হচ্ছে 30 থেকে 45। এইটাই হচ্ছে জীবনকে গড়ে তোলার জন্য সবচেয়ে পারফেক্ট টাইম। আমাকে যদি বলো, তুমি একটা জিনিস খেয়াল করে দেখবে যে একটা ইয়াং ছেলে বা মেয়ে একটা হাড্ডি যদি হাত ভেঙে ফেলে, ডক্টর কিন্তু বলে যে ঠিক আছে এটা প্লাস্টার করে দিলাম কোনো রকমে, হ্যাঁ আস্তে ধীরে ঠিক হয়ে যাবে, 15 দিন পরে ট্রিটমেন্ট ঠিক হয়ে গেছে, কারণ সে কিন্তু ওইটা নিয়ে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তারপর 40-এর দিকে গিয়ে যখন ভাগে তখন ডক্টর কিন্তু বলে যে দেখেন একটু সাবধানে চলাফেরা করবেন, আপনার পায়ের ব্যান্ডেজের জন্য কোনো ঝামেলা না হয়। 50-এর ঘরে গিয়ে যখন পাটা ভাঙে তখন বলা হয় খবরদার নইরেন না, 2 মাস বিছানায় পড়ে থাকেন। অর্থাৎ বয়সের সাথে সাথে মানুষের সবকিছুই কিন্তু আস্তে আস্তে অনেকটাই বলবো দুর্বল হতে থাকে। তো সেক্ষেত্রে জীবন যুদ্ধের ক্ষেত্রে একটা তারুণ্যের যে জোয়ার, তারুণ্যের যে দাপট, তারুণ্যের যে শক্তি, এটা নিয়েই তো যুদ্ধ করবে। এখানে তো যতবার হাল ভাঙবে ততবারে হাল ধরে আবার উঠে দাঁড়াতে হবে, এটাই তো চ্যালেঞ্জের প্রকৃত বয়স। বলে না এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার তার প্রকৃত সময়। ঠিক তেমনি আমি বলবো আমার চোখে কিন্তু 20-এর পরে জন্ম হয়। কেউ যখন বলে ওর বয়স 24, আমি মনে করি বয়স 4 বছর। হ্যাঁ, আর যুদ্ধে যাওয়ার জন্য মেইন বয়সটাই হচ্ছে 25-26 পর্যন্ত লেখাপড়াই থাকে। তো 26 থেকে নিয়ে 36 হচ্ছে আসলে নিজেকে চিন্তা করা কোথায় যাওয়া যায়, কোথায় দাঁড়ানো যায়। 36 থেকে 46 হচ্ছে যেটা ধরে থাকবা সেটাকে ফ্লোরিশ করার ব্যবস্থা করা। 46 থেকে 56 হচ্ছে যা ফ্লোরিশ করলে ওটাকে আর একটু আমি বলবো স্টেবল অবস্থায় আছে কিনা দেখা। অ্যান্ড 56 পর থেকে নিয়ে বাকিটা সময় নিজেকে উপলব্ধি করা, নিজেকে ভালোবাসা, মানে এভাবে আসলে ভেঙে ভেঙে করা উচিত বলে আমি বিশ্বাস করি। ইয়েস। ফারজানা আক্তার জানতে চাচ্ছেন, প্রতিটা সম্পর্কে সম্মান থাকা জরুরি, সেই সম্পর্কে রাগ অভিমান ঝগড়া হলে গালিগালাজ শুনতে হয়, তারপর সম্পর্ক চালানো কি ঠিক হবে? মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়ছি, কি করতে পারি? আমি কিন্তু এটা দিয়ে অনেকগুলো সম্পর্কের ক্ষেত্রে আমার অনেক ভিডিও হয়ে আছে। সুখী দাম্পত্য জীবন, হ্যাঁ, সুখী দাম্পত্য জীবনের রহস্য অথবা সুখী দাম্পত্য জীবন, এরকম কিছু একটা ভিডিও আমার আছে, খুব ইম্পর্টেন্ট। সুখী দাম্পত্য দিলেই হাল ছেড়ার ভিডিওগুলো আছে না ইউটিউবে, ওখানে সুখী দাম্পত্য দিলেই পেয়ে যাবে তোমরা। ওটাতে কিন্তু আমি বলেছি যে আসলে সুখী দাম্পত্য বলতে কি ধরনের সম্পর্ককে বোঝায়। স্বামী স্ত্রীর ক্ষেত্রে সবচেয়ে বড় জিনিসটাই হচ্ছে মধ্যে একটি হচ্ছে সম্মানবোধ। সম্মানবোধ ছাড়া কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক হয় না, কারণ দুজনকে সম্মান। ওই সুখী দাম্পত্যতে এরকম প্রায় অ্যাবাউট 8 কি 10টা আমি পয়েন্টস বলেছি যে এই 8 থেকে 10টা পয়েন্ট যদি মেনটেন করা যায়, মাথায় রাখা যায়, এগুলোকে নিয়ে এগোনো যায়, ওই দাম্পত্য জীবন ঈর্ষণীয় হতে বাধ্য, গ্যারান্টেড। এই কথাটা কিন্তু আমি বলেছি ওখানে। তো ওইভাবে আমি যদি বলবো যে অবশ্যই যদি কেউ কাউকে অবজ্ঞা করে সেক্ষেত্রে আমি তোমাকে বলবো যেটা অ্যাটলিস্ট একটা সুযোগ নিজের কাছে দেওয়া উচিত। ভেঙে ফেলা তো খুবই সহজ, ভেঙে ফেলা কোনো ব্যাপারই না। আমার ওই যে বললাম না, আমার হাতের এই চায়ের কাপটা কিন্তু আমি চাইলে এখন একটা আছাড় দিয়ে ভেঙে দিতে পারবো, কিন্তু এই কাপটা বানাইতে আমি পারবো না। সো ইটস ভেরি ইজি। হ্যাঁ, যে কোনো জিনিসই, গাছপালা কি নির্বিচারে তো আমরা কাটতে পারি না। 400 বছরের পুরনো গাছ আগে মানে চিন্তা করে কত টাকা পাবো বলে কেটে ফেললাম, কিন্তু এই 400 বছরের গাছটা কিন্তু আর ইহজন্মে আমি দেখে যেতে পারবো না, লাগাইলেও হবে না। তো এই দিস থিংস আসলে আমাদের ফিল করা উচিত। তো সেই জন্য আমি কিন্তু কখনোই ভাঙাতে মানে সাপোর্ট করি। আমার মনে হয় একটু আগামী 3টা মাস তুমি একটু চুপ থাকো,
যে তোমাকে গালাগালি করছে বা যে যে সম্পর্ক, তোমার হাজবেন্ডের কথাই বলছো তো ধরে নেই যদি আমি, বা যেই তোমার হাজবেন্ডই হবে আমার যদি ভুল না হয়। হাজবেন্ড, কারণ সোহেল মিজান বলছেন হ্যাঁ যে আপনি হাজবেন্ড দ্বারা আর আমি ওয়াইফ দ্বারা, মানে হ্যাঁ অনেকেই এক্স্যাক্টলি। তো সেখানে আমি বলবো যেটা যে হাজবেন্ড ওয়াইফ প্রত্যেকের ক্ষেত্রে একটা ব্যাপার আছে। প্রথম কথা হচ্ছে যে তোমার প্রথমে যে একটা জিনিস ভাবতে হবে, ঘরের মধ্যে থাকতে থাকতে তোমার হাজবেন্ডও কিন্তু অনেকটাই মানে কি বলবো ধৈর্যের সীমা, চরম সীমায় চলে গেছে। তাকে কিন্তু চিন্তা করতে হচ্ছে হ্যাঁ যে নেক্সট জীবনটা কিভাবে চলবে, সামনের দায়িত্ববোধগুলো কিভাবে সে পালন করবে। স্ত্রীর জন্যও কিন্তু অনেক সময় অনেক স্ত্রীর জন্য কিন্তু কন্টিনিউয়াস এই বাড়িতে থাকতে থাকতে এই পরিবেশটা সে দেখে অভ্যস্ত না, তো এটারও স্ত্রীর কথাও কিন্তু ভাবতে হবে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যেখানে স্বামী বা স্ত্রী দুজন দুজনকে না ভাবছেন, একজন অনেক বেশি বাড়াবাড়ি করছে, আরেকজনকে আমি বলবো আপাতত জাবানে লাগাম দিয়ে দিতে হবে, শুনেও না শুনে ভান করতে হবে, চুপ থাকতে হবে। এই কথার খোঁচা দিল, কথার উত্তর দেওয়ার দরকার নেই, কারণ অনেক সময় মানুষের ভেতরে ক্ষোভটা না, এখন তো কাউকে পাওয়া যাচ্ছে না, পাশের মানুষজনকেই আমরা ক্ষোভের ডাস্টবিন হিসেবে ক্ষোভটাকে উগড়ে ফেলি। ডাস্টবিনে কি করি, ময়লাটা ফেলি না, ওই ক্ষোভটাকে ওই ডাস্টবিনে ফেলি। ডাস্টবিনটাকে স্বামী, ডাস্টবিনটাকে ওয়াইফ। এই জন্য আমি বলবো এই মুহূর্তে যেহেতু আমরা অনেকটাই অসহায় অবস্থানে আছি, আপাতত নিজে চুপ থাকাই বেটার। একজন এক পক্ষ যতই পাক 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 করুক, যদি একটু একটু না কথা বললে ও কিন্তু উত্তেজিত হবে না, কারণ ও কিন্তু ক্ষোভের ভেতর আছে, আগ্নেয়গিরির মধ্যে আছে। ওকে যখনই একটা টোকা করলেও আগ্নেয়গিরির উদ্বিগ্রহণ হচ্ছে। সো ডোন্ট গো ফর দ্যাট। আপাততর জন্য একটু, আমি জানি খুব কষ্ট হবে, তারপর আমি বলবো যে বর্তমানে একটু যদি ধৈর্য ভবিষ্যতে অনেক বড় একটা শান্তি নিয়ে আসতে পারে, হ্যাঁ একটু সাবার, তাহলে ওটা করা অনেক বেশি বাঞ্ছনীয়। আমি কিন্তু বারবার বলি, আমি যাই বলি আমি আমার নিজস্ব অভিজ্ঞতা লব্ধ জ্ঞান থেকেই বলি। আজকে আমার জীবনটাও কিন্তু অনেক আপস অ্যান্ড ডাউন, অনেক ঝামেলা ঝামেলার মধ্যে দিয়ে গেছে। হ্যাঁ আমার আমি কিন্তু নিজেকে অনেক কন্ট্রোল করতে পেরেছিলাম, হ্যাঁ অনেক কিছুতে আমি অনেক সাবর দেখিয়েছিলাম, অনেক কিছুতে আমি নিজেকে বোবা বানিয়ে রেখেছিলাম বলেই আজকে প্রায় আমি আজকে আমাদের 40 বছর প্রায় হতে যাচ্ছে, হ্যাঁ দাম্পত্য জীবনটা চালাতে পেরেছি। কেন পেরেছি? সাবরটা দেখিয়েছিলাম বলে। এই সাবরটা খুব দরকার, এই সাপোর্টটা অনেকভাবে প্রয়োজন। তাই জন্য আমি বলবো যেটা যে অ্যাটলিস্ট একজনকে চুপ থাকতে হবে। দুজন মিলে চিল্লাচিল্লি করলে বাচ্চাগুলোর জন্য প্রচন্ড দুঃখের জিনিসটা হয়ে যায়, বাচ্চাগুলোর জন্য এটা অনেক কষ্টকর হয়ে যায়। ওরা তো অসহায়, ওরা তো ইচ্ছে করে পৃথিবীতে আসে না, বাবা মাই নিয়ে আসে, ফলে বাচ্চাদের জন্য ঘরটা হয়ে যায় একটা আতঙ্কের জায়গা। সেজন্য আমি বলবো যে আপাতত একটু ধৈর্য থাকো, কোনো কথা বলো না, 90টা দিন 3টা মাস একদম বোবা থাকো, দেখবে আমি বললাম অনেকটাই অনেক কিছু বদলে গেছে। কারণ ভাঙাটা খুবই সহজ, ভাঙতে চাইলেই ভাঙা যায়। আমি বলবো টিকে রাখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইয়েস নাইলা, কিছু বলবে? হ্যাঁ, অনেকে তোমার প্রশংসা করেছে, তোমার কথা শুনতে ওনাদের ভালো লাগে। আচ্ছা, স্বপন বণিক সাগর বলছে আপনার নাম্বারটা দিন না আপু, খুব দরকার। স্বপন, আমার নাম্বারটা আসলে আমি তো এখন কথা বলছি না, আমাদের যে ফোনগুলো আছে দুটো ফোন নাম্বার, এটা আমি অফিস করলে তখন এগুলো অপারেটর ধরবে, এবং সেখান থেকে আমি সরাসরি ফোন ধরি না। সো অপারেটর ধরলে ওখান থেকে আমি যদি অফিসে কোনো ফ্রি থাকে আমি ডেফিনেটলি কথা বলি। তো তোমাকে আপাতত একটু ধৈর্য ধরতে হবে, খুব যদি একান্ত জরুরি দরকার হয় তাহলে আমি বলবো যে তুমি একটা কাজ করতে পারো, তুমি মেসেঞ্জার তো আমি দেখি না, সো আমি তোমার নামটা মনে রাখলাম, স্বপন বণিক সাগর। আচ্ছা ঠিক আছে, আমি নিজেই তোমাকে হ্যালো করব, আমি তোমাকে নক করব, আমি শুনবো তুমি কি, তোমার যদি কোনো সমস্যা থাকে, যেহেতু আমার এই মুহূর্তে অফিসিয়াল ফোন বন্ধ, আমি এক ফাঁকে তোমাকে নক করব ডেফিনেটলি। ইয়েস, প্রশংসা। আচ্ছা, একজন ও বেচারির খুব মনে কষ্ট নিয়ে কথাটা বলেছে। লোপা দেওয়ান বলছে জীবনে এ পর্যন্ত শুদ্ধ বিবেকের মাসুলি গুণে চলছি আন্টি। শুদ্ধ বিবেকের মাসুলে গুণে চলছি না? কেন তোমার জীবন কতটুকু? আমাকে যখন আন্টি ডেকেছো, তাহলে তোমার জীবন কতটুকু বলো তো? শুদ্ধ বিবেকের মাসুল গুনতে হয় না, শুদ্ধ বিবেকের ফল ভোগ করতে হয়। বাট
ফলটা সময় লাগে, কারণ কি একটা গাছকে আজকে লাগালাম আম গাছ, কালকেই কিন্তু আম ধরে পরশুদিনই কিন্তু আমের আমি মোরব্বা বানাইতে পারবো না রে মা। মোরব্বা বানাইতে গেলে সেই আম গাছটাকে যত্ন করে বড় করতে হবে, তারপরে সেই গাছটার মধ্যে ফুল আসবে, মুকুল আসবে, প্রথমবারে মুকুলগুলো জোড়াও পড়তে পারে, পরের বার গিয়ে মুকুল থেকে 2-4টা আম হবে, এর পরের বারে গিয়ে গাছে অনেকগুলো আম হবে, তারপরে সেই আমগুলা পাকবে, তারপরে তুমি মোরব্বা বানাবা কিন্তু মা। সো ইট টেক্স টাইম মামা, এটা স্টেপ বাই স্টেপ আসতে হবে। তুমি শুদ্ধ বিবেকের মাসুল এখন গোনার কথা বলতে পারো না, সরি মামা, এটা বলতে হবে যখন আমার বয়সে আসবা। আজকে আমি চিন্তা করো তো, আজকে আমার বয়সে অনেকেই আছে এখনো হাই যাই ক্যাওসের মধ্যে আছে, মেবি তারা অনেক টাকার মালিক কিন্তু শান্তিতে নাই কিন্তু কেউ, হ্যাঁ, অনেক বড় অশান্তি, অনেক বড় টেনশন, অনেক ঘরের মধ্যেই অনেক কালচার, হ্যাঁ, অনেক রকমের ভুল বোঝাবুঝির কি বলবো ডালা সাজিয়ে অনেকেই জীবনপাত করছে। সেখানে আমি কিন্তু খুব অল্পতেই আলহামদুলিল্লাহ বলবো আমি অনেক সুখে আছি, আমি শান্তিতে আছি। কেন আছি জানো? কারণ তোমার বয়স থেকে কিন্তু আমি শুদ্ধ বিবেক নিয়ে চলতাম, আমি কখনোই এমন কিছু করতাম না যেটা আমার বিবেককে দংশিত করে। কিন্তু তার জন্য হ্যাঁ অনেকে আমাকে বোকা বলতো, কেউ কেউ বলতো আমার গায়ের মধ্যে মানে কোনো আমার টিকটিকি রক্ত, কেউ কেউ বলতো তো এই জন্যই তো ঠকে যাবি, এই জন্যই তো জীবনে পাবি না, মানুষ তো সবাই সব কিছু নিয়ে নিল, তুই কি পাইলি, এইসব কথা তখন অনেক শুনতাম, হ্যাঁ। কিন্তু আমি যা পেয়েছি, আল্লাহ তাআলা এখন আমাকে যা দিয়েছেন সেটা কিন্তু 1000 কোটি টাকাতেও হয় না। সেটা কি জানো? সেটা হচ্ছে মনের শান্তি। আলহামদুলিল্লাহ, আই এম ব্লেসড উইথ এভরিথিং। আল্লাহ তাআলা আমাকে যাই দিয়েছেন আমি অনেক শান্তিতে আছি। এই কথাটা বলার, আমার বয়সে সেই কথাটা বলতে পারাটাই হচ্ছে শুদ্ধ বিবেকের উপহার। বুঝাতে পারলাম? ইয়েস। নাসরিন হোসেন বলছেন আমি আমার পরিবার এবং বাচ্চাদের নিয়ে কিছু পরামর্শ চাচ্ছি। জানতে হবে তো তোমার বাচ্চা কত বড়, কি ধরনের, এটা না জানলে কি করে বলবো বলো তো? আমার কাছে তো কোনো ম্যাজিক ওয়ার্ড নাই যে আমি ছুঁ মন্ত্র ছুঁ দিলাম এই নাসরিনের বাচ্চারা কত বড় বাস দেখে ফেললাম, তা তো নেই। হ্যাঁ, কারণ দেখো বাচ্চাদের বয়স যদি 10 বছরের একরকম কথা, 15 হলে একরকম, 22 হলে একরকম, আবার 2 বছর হলে একরকম। সো প্লিজ আমাকে বাচ্চাদের বয়সটা একটু বলো, তাহলে অবশ্যই আমি বলতে পারবো। ইয়েস। স্বপন বিশ্বাস আরেকটা কোশ্চেন করেছে, সে জানতে চাচ্ছে আন্টি আরো একটা কথার উত্তর জানতে চাই, লাইফে সেটেল না হয়ে বিয়ে করাটা কি ঠিক হবে? নিজের কাছে জিজ্ঞেস করো, যে জিনিসটা নিজেকে প্রশ্নবিদ্ধ করে সেটাতে সবসময় মনে করবা পজিটিভটাই তোমার জোর, কারণটাই তোমার বিবেক চাচ্ছে, বুঝছো? পজিটিভটা কি? পজিটিভ হচ্ছে ঠিক হবে না, কোনোভাবেই ঠিক হবে না। শোনো, একটা কথা মনে রেখো, যে ভালোবাসা করেও যদি কেউ বিয়ে করে, অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। ইয়েস, আমার জীবনলব্ধ অভিজ্ঞতা থেকে কিন্তু কথাটা বলছি, আমি একেবারে নিজে দেখেছি, আমি নিজেই সেটা প্রমাণ, জলজ্জান্ত প্রমাণ। হ্যাঁ, ভালোবাসা এবং ফুটবল প্লেয়ার এবং বিয়ে কিছু হবে না, তোমাকে নিয়ে গাছের তলে থাকবো। তারপরে দেখেছি একটা মুরগি রান্না করে 4 দিন 5 দিন ধরে খেতাম, একটু ঝোল দিয়ে ভাত খেতাম, এত কষ্টের জীবন গিয়েছে। রিক্সা ভাড়া বাঁচিয়ে হেঁটে যেতাম, যে না থাক এই রিক্সার ভাড়ার টাকাটা দিয়ে আমার বাচ্চার দুধটা হবে। তো আমি জানি জীবন কতটা যুদ্ধ করতে হয়। সো ডেফিনেটলি আগে স্টেবল হও, তারপরে বিয়ে করো প্লিজ। হ্যাঁ, তোমাকে যদি একদম আমি হাত জোর করে বলি, বাবা তুমি যখন আমার কথা এতই শুনছো, যত ভালোবাসার মানুষই হোক, একটা মানুষে তোমার ভালোবাসার মানুষটা মুখ কালো করবে, তোমার ভালোবাসার মানুষটা টেনশন। কারণ পৃথিবীতে সবচাইতে বড় প্রয়োজন বাঁচতে গেলে আমি মনে করি অর্থের। অর্থ ছাড়া জীবন অর্থহীন, এটা এখন যে যেভাবেই নাও। আমি বলছি না যে অর্থের জন্য নিজের বিবেক বিসর্জন দাও, অর্থের বন্যায় ভেসে যাও, না। কিন্তু মাথার উপর ছাদ, দুবেলা দুবেলা খাবার এবং একটা ভবিষ্যতের একটা নিশ্চয়তা, এটার জন্য আমার অর্থের প্রয়োজন আছে, আমার অর্থের ব্যবস্থা করতে হবে। সো ডেফিনেটলি আমি তোমাকে বলবো স্বপন, সেইটাই অর্থটাই তোমার, যে তুমি বললে না যে জীবনে প্রতিষ্ঠা মানে কি? আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা। সো হ্যাঁ, স্টেবিলিটির বাংলা কি? আর্থিক নিরাপত্তাই হবে। আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে যে নির্ভরতা। হ্যাঁ, সো আর্থিক নির্ভরতা আগে তৈরি করো প্লিজ। ভালোবাসার মানুষের হাতটা ধরে বলো আমি তোমার পাশে আছি, কিন্তু আমি তোমাকে ভালো রাখতে চাই, যতই তাকে বলুক। কারণ ওরকম বাদাম খাওয়ার কথা আমিও বলছিলাম, তো ওই জন্যই বলি বাদাম টাদাম খাওয়া রিয়েল লাইফে গিয়ে না ওগুলো সমস্ত রঙিন জিনিস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমা হয়ে যায়। সো ডোন্ট গো ফর দ্যাট।
ও ভালোবাসার মানুষ, যদি পারো আমার সঙ্গে আমার কথাগুলো শোনাও, তাকেও বলি দুজনে মিলেই আগে নিজের স্টেবল ভাবটা আনো, প্রতিষ্ঠাটা তৈরি করো, দেন গো ফর দ্য ম্যারেজ। ইয়েস। মিমি সুলতানা বলছেন, আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? আপনার সাথে আমার কথা বলার কথা ছিল, কিন্তু আমি বলতে পারিনি। আপনার সাথে ওয়েট করেছি অনেক। আমার আগের থেকে রাগ এখন অনেক বেড়ে গেছে, ইগো প্রবলেমও হচ্ছে। আগে এরকম ছিল না, বিয়ের পর হলো। বিয়ে হয়েছে 8 মান্থ। তুমি কি প্রেগনেন্ট? এটা কিন্তু অনেক দরকার জানা। তুমি মিমি সুলতানা, আমার মনে হয় তোমাকে আমি ইনবক্সে হাই করেছিলাম, বলেছিলাম যোগাযোগ করার জন্য। যাই হোক, বোধ হয়, আমার যদি ভুল না হয়, সাধারণত আমি মনে হয়, আই ডোন্ট নো। আচ্ছা, হোয়াট এভার, তুমি প্রেগনেন্ট কিনা? প্রেগনেন্ট হলে তুমি এখন পোস্টপার্টাম ডিপ্রেশনে আছো। পোস্টপার্টাম ডিপ্রেশনে আছো না, প্রিপার্টাম ডিপ্রেশন ওটার, হ্যাঁ প্রিপার্টাম ডিপ্রেশন। যদি প্রেগনেন্ট হয়ে থাকো তাহলে হরমোনাল ইমব্যালেন্স, এই জন্য তোমার এটা হচ্ছে। আর না হলে আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু তুমি একটা সম্পূর্ণ বিয়ের পর 8 মাস হয়েছে মাত্র বিয়ে, এখন তোমার সবকিছুতে রাগ আসতেছে, হরমোনাল সমস্যার কারণে হতে পারে, থাইরয়েডের সমস্যার কারণে হতে পারে, আর না হলে যেটা হতে পারে যে একটা সম্পূর্ণ অচেনা পরিবেশে তুমি এখন গিয়েছো। হ্যাঁ, মেয়ে ওকে শিকড় গাড়তে দিন, আমার একটা ভিডিও আছে মেয়েদের সম্পর্কে, ওখানেই কিন্তু তোমার এই সমস্যাগুলো সমস্ত বলা হয়েছে। সো এই জিনিসটা তোমার বুঝতে হবে যে এই কারণটা না জেনে কথা বলা খুব, কারণ মাত্র 8 মাসের মধ্যে বিয়েতে তোমার মন খারাপ হচ্ছে। যদি প্রেগনেন্ট হয়ে থাকে তাহলে এটা মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। আর যদি প্রেগনেন্ট না হয়ে থাকে তাহলে কি কি কারণে মন খারাপ হচ্ছে, কারণগুলো জানা দরকার। তোমার শ্বশুরবাড়ির অবস্থান কি, তাদের কথাবার্তা তোমাকে প্রভাবিত করে কিনা, এগুলো আমার জানা অতীব প্রয়োজন। এগুলো না জেনে না কথা বলা যায় না। আর যদি এগুলো বলতে তোমার কোনো অসুবিধা থাকে তাহলে ডেফিনেটলি আমি বলবো তুমি তোমার মায়ের সাথে কথা বলো। একজন মা সবচেয়ে ভালো আমি বলবো পরামর্শক হয়ে থাকেন সাধারণত, নট অলওয়ে, কিছু কিছু সময় আবার ভুলও হয়। মায়েদের অতিরিক্ত বেশি মেয়ের সংসারে নাক গলানো কিন্তু ধ্বংস ডেকে আনে। সো আমি মনে করি যে তুমি নিজেই বুঝবা যে হাউ ইজ ইউর মাদার, ওনার সঙ্গে কথা বলে একটু বুঝো। অথবা মা বা তোমার ওই মাতৃজাতীয় নানি দাদিও হতে পারে, কারোর সঙ্গে কথা বলতে পারো। কারণ আমার সঙ্গে কথা বলতে হলে তোমাকে অবশ্যই সরাসরি আমার অনেকগুলো প্রশ্ন আছে, এগুলো উত্তর দিতে হবে। একতরফা আসলে শুনে কিছু বলা সম্ভব না, কারণ 8 মাস বিয়ের মধ্যে এতটা মেন্টাল আনস্টেবিলিটি আসাটা সত্যি দুঃখজনক। ইয়েস। প্রীতি জাহান বলছে, আসসালামু আলাইকুম আপু, আগে আমি অনেক অনেক কোলাহল প্রিয় মানুষ ছিলাম, মানুষের ভিড়ে খুব ভালো লাগতো, কিন্তু ধীরে ধীরে মানুষের কদাকার রূপ দেখতে দেখতে নিজেকে গুটিয়ে ফেলেছি। ভিড় ভালো লাগে না, মানুষই বিশ্বাস হয় না, অনেক বেশি ইন্ট্রোভার্ট হয়ে গিয়েছি, মন খুলে কথা বলতে পারি না কাউকে, দম বন্ধ হয়ে আসে। আমি পৃথিবী ঠিক হয়ে গেলে একদিন অবশ্যই আপনার কাছে আসবো, প্লিজ। হ্যাঁ প্রীতি, অবশ্যই আমার সঙ্গে এসে একটা কি বলবো না, আমাকে প্রীত করো। তো সবচেয়ে বড় কথা কি, তুমি মানুষ চিনতে ভুল করেছো। তোমার জীবনে সবচেয়ে বড় মাইনাসটা হচ্ছে তুমি মানুষ চিনতে পারো না। আমি মানুষ চিনতে পারো না বলি, ভুল মানুষের ভুলের ফাঁদে বারবার, একবার নয় বারবার প্রতারিত হয়েছো। আর প্রতারিত হওয়াতে তুমি নিজেকে গুটিয়ে ফেলেছো। কিন্তু প্রবলেমটা কি হচ্ছে, তুমি জেনে বুঝে বাঘের ঘরে বারবার ঢুকে গেছো, জেনে বুঝে বাঘের ঘরে ঢুকে গেছো, জেনে বুঝে মানে বাঘ ওখানে আছে জানছো, কিন্তু তোমার কাছে মনে হচ্ছে যে না ওটা বাঘ না, ওটা মনে হয় আসলে একটা খুব সুন্দর একটা ময়ূর বসে আছে। অর্থাৎ তোমার চোখের যে চশমাটা, এটা আসলে আমি বলবো বর্তমানে বাস্তব ভিত্তিক নয়, চশমাটা চেঞ্জ করে দিতে হবে। আর চশমা চেঞ্জ করতে গেলে তোমার আমার কাছে আসতে হবে। তুমি মনে রাখবা, নিজেকে গুটিয়ে নিজেকে মানুষ সবাই খারাপ ভাবো যদি, এটাও আর একটা বড় ভুল। কারণ সবাই খারাপ হলে আমরা বাঁচতে পারতাম না। ডেফিনেটলি খারাপের সংখ্যা খুবই কম, আমি এখনো বিশ্বাস করি খারাপের সংখ্যা কম, ভালোর সংখ্যা অনেক বেশি। কিন্তু আমরা খারাপরা এত বেশি, তাদের কি বলবো, তাদের প্রভাবটা অনেক বেশি কার্যকর। ভালোদের প্রভাবটা আমরা ভুলে যাই, খারাপদেরটা মনে রেখে দিই, ফলে আমাদের কাছে মনে হয় খারাপ অনেক বেশি, আমাদের ব্রেন নেগেটিভিটি ক্যাচ করে রাখে। তো তোমাকে আমি যেটা বলবো যে তুমি নিজেকে গুটিয়ে কিন্তু কারো কোনো লাভ হচ্ছে না, নিজের ক্ষতি করছো। তুমি নিজেকে ভালোবাসা শুরু করো। আপাতত আর মানুষকে ভালোবাসার দরকার নাই রে মা, আপাতত তুমি নিজেকে ভালোবাসো। দেন ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে জুনের মধ্যে সবকিছু স্বাভাবিক হওয়া শুরু করবে। এবং তারপরে আমি তো অফিস করব, যেদিনই লকডাউন উঠবে তারপরের দিন থেকে আমি অফিস করব, আমাদের ফোনগুলো নিয়মিত হবে। তুমি একটু যোগাযোগ করো, করে একটু আসো, এসে আমার সাথে কথা বলো, আমি তোমাকে এত সুন্দর করে একটা প্ল্যানিং দিয়ে দেবো। দেখো
আমি বিশ্বাস করি তোমার জীবন পাল্টে যাবে। বাট যখন আসবে উলাঝুলা হয়ে আসা যাবে না, টিপটপ হয়ে আসবে, চুলটা আঁচড়ে আসবে, কানে একটা দুল পরে আসবে, হ্যাঁ, হালকা চোখে কাজল দিয়ে আসবে, নিজেকে ভালোবাসো এটা প্রমাণিত করে আসবে, তারপরে বাকিটুকু প্লিজ। আচ্ছা, অনেকেই আজকে নতুন জয়েন করছেন লাইভে, তোমাকে নতুন দেখছে, তারা তোমাকে নাম্বারটা চাচ্ছেন। তো আমাদের পেজে সব ভিডিওতে তো নাম্বার আছে, পেজে নাম্বার আছে, এটা একটু যদি বলে দিতে। আসলে এইসব কথা তো আমার অ্যাঙ্কর বলে, আমি বলে অভ্যস্ত না, চর্চার অভাব, তবুও আমি বলি যে আমাদের হাল ছেড়ে না বন্ধুতে আমাদের একটা যে পেজ আছে, পেজের মধ্যে নাম্বার দুটো আছে, এবং আমার প্রত্যেকটা ভিডিওতে এখনকার যে ভিডিওগুলো যে নর্মালি দেওয়া হয়, যেখানে স্ক্রল করে দুটো নাম্বার ঘুরতে থাকে, এই দুটো নাম্বারই হচ্ছে হাল ছেড়ে না বন্ধুর নাম্বার, যেটা সাধারণত সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে, এবং আমি অফিস শুক্রবার বন্ধ, সরকারি ছুটিতে বন্ধ থাকে, আমি অফিস চলাকালীন সময়ে আমার অপারেটররা ফোন ধরবে, এবং যদি আমি ফ্রি থাকি, আমার যদি কোনো মিটিংয়ে না থাকি, আমি যদি অফিস করি, ডেফিনেটলি আমি ফোনে কথা বলবো, আমি কথা বলবো, এবং ইচ্ছে করলে অ্যাপয়েন্টমেন্ট নিয়েও আসা যাবে, আমার সাথে দেখা করা যাবে, এবং আমি এটা পুরোপুরি আমার স্বেচ্ছাশ্রম, এটার জন্য কোনো পারিশ্রমিক দিতে হবে না বা কোনো ফি লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে আমি উপদেশ দিই, কারণ আমার কাছে মনে হয় মানুষ হিসেবে এটা আমার নৈতিক দায়িত্ব। আমি বিশ্বাস করি, আমাকে রিসেন্টলি একটা পেজ থেকে, আমি এটা বলতে, নাইলা তোমাকেও বলি, এটা বলা হয়নি তোমাকে, রিসেন্টলি একটা পেজ থেকে আমাকে বলা হয়েছে লাইভে কথা বলার জন্য ওদের পেজে। তো ওটা লন্ডন ভিত্তিক পেজ ওটা। তা ওরা বলছে যে ম্যাম আমরা আসলে আপনাকে বলতে একটু সাহস পাচ্ছিলাম না। আমি বললাম কেন? বলে না আমাদের এই পেজটা তো খুব একটা বড় না, এটা একটা কমিউনিটি সার্ভিস, তো আমাদের এখানে লোকজন খুব কম, আপনি এত বড় একজন মানুষ। আমি বড় মানুষ মানে কি, আমি তো একটা নর্মাল মানুষ। বলে না আপনার কথাবার্তা আমরা খুব বড় ফ্যান, অনেকে তো রাজি হয় না এত ছোট পেজে কথা বলার জন্য, আপনি যদি আমাদের এখানে, আমরা প্লিজ অন্যের কথা আমি শুনতে চাই না, আমি একজন মানুষও যদি আমার কথার দ্বারা পরিবর্তিত হয়, একটা 10 জন ফলোয়ার নিয়েও যদি কোনো পেজ আমাকে বলে যে ম্যাম আমার পেজে আপনি একটু কথা বলবেন, অফকোর্স আমি বলবো, কারণ এটা তো একটা ভালো উদ্দেশ্যে কথা বলা। আমি তো আমার ঢোল বাজানোর জন্য ওখানে কথা বলতে যাব না, ওই পেজে কয়টা ফলোয়ার আছে আমি দেখার দরকার নেই, আমি তো বলবো সৎ একটা উদ্দেশ্য নিয়ে। ডেফিনেটলি ওরা বলছে ম্যাম আপনি যে রাজি হবেন ভাবিনি। আমি না কেন হব না, মানে না আগে অনেককে বলেছে, সবাই বলছে এত ছোট পেজে কথা বলি না, তো আমি বললাম না, কে কি বলছে যাওয়ার দরকার নেই, আমি বলবো কারণ আমার ইচ্ছে মানুষের ভেতর একটা আত্মশুদ্ধির ব্যাপার জাগ্রত করা, বিবেকবোধ জাগ্রত করা, ন্যায় অন্যায় নৈতিকতা জাগ্রত করা। তো আমার কথা শুনে যদি দুটো মানুষও পরিবর্তিত হয়, শুকর আলহামদুলিল্লাহ, এর চেয়ে বড় কি আছে। তো ডেফিনেটলি আমি এসব দেখি না যে কার কত ফলোয়ার্স আছে, কার কয়জন জনপ্রিয়তা আছে, কোথায় গেলে পরে আমি ছোট হয়ে যাব বা কোথায় গিয়ে কথা বললে আমি অনেক বড় হব না। কারণ একটা কথা আমি মনে প্রাণে বিশ্বাস করি, হ্যাঁ, কোনো মানুষকে ছোট বা বড় করতে পারে না। প্লিজ, হ্যাঁ, এই কথাটা কিন্তু আমি একেবারে বক্ষে ধারণ করি। কোনো মানুষকে ওই অত টাকা হলে উনি বড় মানুষ, হ্যাঁ, উনি একটা নর্মাল টিনের বাড়িতে থাকেন অত উনি ছোট মানুষ না। মানুষকে ছোট বা বড় করার কোনো অধিকার নেই। প্রত্যেকটা মানুষ সমান, আমরা সবাই সমান, এবং আমরা সবাই মানুষের জন্য। এই জিনিসটা বারবার বলি, সবসময় বলি, একটা কথা বারবার বক্ষে ধারণ করো যে কথাগুলো আমি বলি সব তোমাদের ভালোর জন্য বলি। এখান থেকে যাই নিবে ঠকবে না, যে কথাটাই শিখবে সেটাই কিন্তু তোমাকে ইন দ্য লং রান ভবিষ্যৎ জীবনে চলার পথে বিশাল বড় একটা ব্যাকআপ ফোর্স হিসেবে কাজ করবে। এবং অবশ্যই তোমরা হাসবে সফলতার হাসি। সফলতা কি সেন্সে? সফলতা আর্থিক নিরাপত্তার সেন্সে, সফলতা পরিবার পরিজন ফ্যামিলির একটা মানুষ হিসাবে, একটা সার্থক মানুষ হওয়ার সেন্সে, সফলতা একজন প্রকৃত মানুষ হিসেবে, সাদা বিবেক যেটা বলে, বা পরিষ্কার অন্তঃশুদ্ধ সাদা মনের মানুষ, শুদ্ধ বিবেকধারী হিসাবে। ইয়েস নালা। ফারা রেদওয়ান আহমেদ বলছেন, আপা আমার সাথে একটা ছেলে 3 ইয়ার্স এর রিলেশনশিপ ছিল, ছেলেটা দেশের বাইরে থাকে, আমাকে বিয়ে করার কথা বলে একদম লাস্ট মোমেন্টে ও মত চেঞ্জ করে ফেলেছে।
এখন বলছে না যে সে দেশে এসেছে, দেশে এসে হুট করে বিয়েও করে ফেলেছে। এখন আমি কোনোভাবেই এই বেইমানি মেনে নিতে পারছি না, এখন কি করব? কি করবে? আমি হলে বলতাম, আমার কাছে শুনতে চাও, আমার কথা শুনবা ফারা? আজকে রাতেই অ্যাটলিস্ট চোখ বন্ধ করে 10 রাকাত নফল নামাজ পড়ো, জাস্ট নফল নামাজ পড়ো, যে হে পরওয়ারদিগার আমাকে তুমি বাঁচাই দিছো। সবার আগে আল্লাহর কাছে দুহাত তুলে বলো যে আল্লাহ তাআলা তোমাকে বাঁচিয়ে দিয়েছেন। তোমার পরিবারে খুব নেককার বান্দা আছেন, হয় তোমার মা বাবা দাদা দাদি, এর মধ্যে বহুত নেককার বান্দা আছেন যার জন্য আল্লাহর রহমত তোমার উপরে পড়ছে। যে লোক ভালোবাসে বলে বিদেশে থেকে দেশের লুকায় এসে বিয়ে করতে পারে, তার মতো ট্রেটার মির্জাফর, ওর তো রক্তে মির্জাফর, ও তো আজকে মির্জাফরি করছে। তোমাকে বিয়ের পরে যখন 2 বাচ্চা নিয়ে মির্জাফরি করতো তখন কই যাইতা? যে তোমাকে মূল্যায়ন করতে পারেনি, তোমার ভালোবাসার মূল্যায়ন করতে পারেনি, তাকে নিয়ে তুমি আর ভাবতেছো কেন? তুমি বড় বাচ্চা বেঁচে গেছো। আমার এই ভিডিওটা আছে, এই ভিডিওটা দেখো, নিজেকে মূল্যায়ন করতে শেখো। একটা কথা বারবার কিন্তু তোমাকে বলি যে ভালোবাসার মানুষ তোমার জীবনের অংশ হতে পারে, তোমার জীবন নয়। কেউ তোমরা জীবন বানিও না। আমার একটা ভিডিও আসবে সামনে, ওই ভিডিওটা দেখো। জীবন বানাবা তাহলে ঠকতে হবে। প্রত্যেকটা মানুষ আগে নিজেকে ভালোবাসো, প্লিজ প্লিজ প্লিজ। নিজেকে ভালোবাসলেই তুমি অন্যকে ভালোবাসতে পারবা। সেই অন্য কিন্তু তোমার বাবা মা হবেন, ভাই বোন হবেন, ডেফিনেটলি আল্লাহকে ভালোবাসা তো আছেই। কিন্তু এখন যদি সেটা ফেলে দিয়ে তুমি নিজেকে না ভালো, কারণ তুমি তো বাসো না, আমি তো আমার জীবন তেজপাতা হয়ে গেছে, আমার কিছু নেই, কেন? অন্য তোমাকে ভালোবাসে নাই বলে। তার মানে কি অন্যের ভালোবাসার উপরে তোমার নিজের ভালোবাসা ভালো মন্দ ডিপেন্ড করবে? নাও, অন্যের ভালোবাসাটা একটা প্রাপ্তি, বা পুরো জিনিসটা তো তোমাকে ঘিরে। তুমিকে তোমার ভালোবাসতে হবে। তুমি অনেক বড় বাচ্চা পাচ্ছ। ওয়ান্স আ মির্জাফর, অলওয়েজ এ মির্জাফর, হি ইজ এ মির্জাফর, দ্যাটস ইট। তুমি এটা নিয়ে আর কোনো প্রশ্নই করবে না। আমাকে বলছো আজকে এই মুহূর্তে আমার লাইভ শেষ হবে, একটু পরে আসরের আজান দেবে, আজান দেওয়ার পরে ডেফিনেটলি তুমি, সরি আমি উত্তেজিত হয়ে গেছি, আমি এগুলো নিতে পারি না আসলে। না, বিকজ দুঃখজনক যে যে ছেলে এরকম করতে পারে, আবার ওটা তুমি জিজ্ঞেস করো কেন? তোমার তো এটা জিজ্ঞেস করাটাও ভুল। জাস্ট নফল নামাজ পড়ে ফেলো, এশার আজান দিলে নামাজ পড়ে ফেলো, নফল নামাজ 10 রাকাত পড়ো, আল্লাহকে ধন্যবাদ দিয়ে যে তুমি বড় বাচ্চা বেঁচে গেছো। আর এই ভিডিওটা দেখো, বড় বাচ্চা বেঁচে গেছো, প্লিজ। আজকে প্রচুর মানুষ আমার টাচ হয়ে গেছিল। আই ওয়াজ সো এক্সাইটেড। সরি ফারা, আমি তোমার মায়ের মতো দেখি কথাগুলো বললাম, ভালোবেসেই বললাম আসলে। তুমি একটা লক্ষ্মী মেয়ে, ইনশাআল্লাহ তোমার জীবনের চেয়ে অনেক সুন্দর হবে। আর ডেফিনেটলি লকডাউন উঠে গেলে আমার সাথেও দেখা করো। আর ইন দি মিন টাইম তোমাকে বললাম আমার বড় বাচ্চা বেঁচে গেছো, ভালোবাসা আদৌ ছিল কি, সময় এক অদৃশ্য জাদুকর। আমি নামগুলো বলছি কিন্তু এই নামগুলো ইউটিউবে সার্চ দিলেই আলোচনায় পাবা, এই ভিডিওগুলো দেখো। ইয়েস। শাহ আহমেদ বলছেন ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। বর্তমানে যুক্তরাজ্যে আমরা 2 মাসের উপরে ঘরবন্দি আছি, আর আগামী আরো 2 মাস থাকতে হবে। কিভাবে ধৈর্য বাড়াবো একটু বলবেন? ভবিষ্যতে কি হবে না হবে জানি না। আসলে শাহ আহমেদ, আমরা তো কেউই জানি না ভবিষ্যতে কি হবে। আমি তো সবসময় সব ভিডিওতে বলি না যে এক মুহূর্ত পরে কি হবে সেটাই আমরা জানি না, তারপরেও আমরা কত বারফারটাই করি। হায় রে মানুষ, একটা ছোট্ট ভাইরাসের কাছে কিন্তু পুরো বিশ্ব বন্ধ হয়ে গেল। এটাই প্রমাণিত করে দিল না যে হোয়াট ক্যান হ্যাপেন। তারপরেও যদি আমরা নিজেদেরকে শুদ্ধ না করি, তারপরেও যদি আমরা নিজেদেরকে, আমরা কত অসহায়, সেটাই। এত বড় বড় দেশ সবাই কিন্তু এখন ঘরবন্দি হয়ে বসে আছে, তার মানে দেশ অচল হয়ে গেছে। তো এরপরে বোঝা উচিত না, আমাদের উচিত তওবা করে সবাই যত অন্যায় আছে মাপছে আল্লাহর কাছে বলো যে আল্লাহ আমাদেরকে তুমি রক্ষা করো। দ্যাট শুড বি দ্য ওয়ে। আর হ্যাঁ, ডেফিনেটলি কি করবে, মেক সাম প্ল্যানিংস। কোনো কিছু থেমে থাকবে না, কিন্তু আমরা থেমে থাকবো না, চলমান থাকবেই, চলমান হচ্ছে একটু একটু করে। সো এখন হোয়াট টু ডু, এই সময় বেশ কিছু ইউনিভার্সিটি থেকেও ছোট ছোট ডিগ্রি পাওয়া যায়, অনেকগুলো কাজ শেখাচ্ছে, অনেক বিনা পারিশ্রমিক। ইভেন অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে বেশ কিছু অনলাইনে পড়া কোর্স দিয়েছে তারা, দে উইল নট টেক এনি মানি। এ ধরনের অনেক কিছু আছে, এগুলো দেখতে পারো। তার পাশাপাশি কি করা যেতে পারে পরবর্তীতে খুললে পরে, ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট আফটার 2 months হোয়াট ইউ গোয়িং টু ডু রাইট নাও। খোলার পরে ভাবা লাভ নাই যে কি করা যেতে পারে, কারণ আমরা সামনের পৃথিবীটা কি হবে জানো, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। যে যত ফিট থাকবে সেই সার্ভাইভ করতে পারবে। তাহলে ওই
ইয়েতে চিন্তা করতে হবে যে কি করা যায়। ডেফিনেটলি এমন কিছু করতে হবে যেগুলা বন্ধ হবে না, আজীবন থাকবে। সেরকম কোনো কিছু খাবার রিলেটেড হতে পারে, হ্যাঁ, আহার বস্ত্র বাসস্থান এগুলো বলেন, এই ধরনের রিলেটেড বিজনেসগুলোই কিন্তু টিকে যাবে। সো আপাতত ওই দিকে নিয়ে তোমাকে ভাবতে হবে। তার সাথে সাথে ধৈর্যের ব্যাপারটা যেটা বললে, যে ধৈর্যের ব্যাপারে তোমার একটা জিনিস, এই নার্গিস একটু চাটা দিও তো। ধৈর্যের ব্যাপারে তোমাকে আরেকটা জিনিস ভাবতে হবে, খুবই মাথায় রাখতে হবে এটা, যে তুমি যদি এখন অধৈর্য হয়ে যাও তাহলে তোমার ওয়াইফের কি হবে? ছেলে না ও? হ্যাঁ, সো ইভেন তোমার বাচ্চারা আছে, বাসার পরিবেশটা কি হবে, মা বাবা ভাই বোন সবার মধ্যে কিন্তু একটা বাড়ির পুরুষটাই তো আমাদের পুরুষতান্ত্রিক সমাজে কি হয়, পুরুষটাকে আমরা কিন্তু মেইন মানুষটা ভাবি, হ্যাঁ, ব্রেড আর্নার। তো উনি যদি বড় বৃক্ষটাই যদি মটমট করতে থাকে, ছোটরা তো হারিয়ে যাবে, তাই না? তো সেক্ষেত্রে তোমাকে ঠান্ডা মাথায় কুল থাকার চেষ্টা করতে হবে, নামাজটা পড়তে হবে, এবং আল্লাহর কাছে ডেফিনেটলি বলতে হবে যে অন্তর প্রশান্তি দানের জন্য। এবং তার সাথে সাথে আমি বলি সবসময়, যখন যে অবস্থানে আছে শকর করো, শকর করলে পরে পরবর্তী সময়টা আরও বেটার হবে। শকর করি না বলেই কিন্তু আমরা বারবার ভুল করি। হ্যাঁ, আমি কিন্তু বারবার বলি না, আমার প্রত্যেকটা ভিডিওতে থাকে যে চোখ কান মুখ থাকলেই আলহামদুলিল্লাহ, হেঁটে যেতে পারছি আলহামদুলিল্লাহ, আকাশ দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা এগুলো ভুলে যাই, আমরা ভুলে গিয়ে ওই যে কি নাই করতে থাকি। এখন কিন্তু এই যে ঘরে বন্ধু হয়ে বুঝতেছি না, যে চায়ের দোকানে চা খেতে বসাও আলহামদুলিল্লাহ, বা তোমার লন্ডনে, তুমি যেহেতু লন্ডনে আছে, পিকাডিলি সার্কাসে ঘুরতে পড়াটা ছিল অনেক বড় আলহামদুলিল্লাহর ব্যাপার। কিংবা যে লন্ডন ব্রিজ, হ্যাঁ, হোয়াট এভার, খুবই ছোটখাটো ব্যাপার তোমাদের জন্য লন্ডনে যারা আছো। কিন্তু দেখো ওগুলোও কিন্তু সব বন্ধ হয়ে গেছে। তো আমি বলবো যেটা তোমাকে, যে আপাতত কি কি করা যেতে পারে, আর এই মুহূর্তে একদম বসে না থেকেও নেটে কোনো না কোনো কিছু বিষয়ের উপর পড়ো, কোনো না কোনো বিষয়ের উপর কোনো কিছু, অ্যাটলিস্ট 2 মাসের জন্য বা 3 মাসের জন্য যদি একটা নেট রিলেটেড ডিগ্রিও নেওয়া যায়, অসুবিধা কোথায়? সময়টাকে, ডিগ্রির জন্য বয়স লাগে না, এবং সময়টাকে কাজে লাগানো হচ্ছে, তার পাশাপাশি পরিবারকে সময় দেওয়া হচ্ছে, তার পাশাপাশি ওই যে বললাম এই 3টা রিলেটেড, আহার বস্ত্র বাসস্থান রিলেটেড কি করা যেতে পারে এটা নিয়ে ভাবো। প্রয়োজনে ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আমি শাহ কি বললো, আমি মেসেঞ্জারে আই নক ইউ অ্যান্ড লেটার তুমি আগে নিজে কিছু জিনিস বের করো কি কি করতে পারো, তারপরে ইউল টক টু মি ওভার মেসেঞ্জার ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে প্রচুর কোশ্চেন আসছে, সব উপরে চলে যাচ্ছে, আমি রিলোড করতে পারছি না। একটা শুধু আমার মনে আছে, সেটা হচ্ছে নেহা চন্দ্রা। ও বলেছিল যে একবার বিশ্বাস করে, বিশ্বাস ভঙ্গর পরে আবার কি বিশ্বাস করা যায়? হ্যাঁ, নেহা চন্দ্রা, তুমি বলেছো একবার বিশ্বাস ভঙ্গ যে করেছে তাকে আবার বিশ্বাস করা যায় কিনা। একবার ভুল স্বইচ্ছায়, একবার ভুল অনিচ্ছায়, বারবার ভুল স্বইচ্ছায়, এই কথাটা মনে রেখো। সো একবার যে বিশ্বাস ভঙ্গ করেছে সে কি জেনে বুঝে করেছে নাকি না বুঝে করেছে? যদি না বুঝে করে থাকে তাকে কিন্তু বেনিফিট অফ ডাউট দেওয়াই যেতে পারে, তাকে একটা সুযোগ দেওয়া যেতে পারে, ডেফিনেটলি তাকে সুযোগ দেওয়া যেতে পারে। কারণ মনে রেখো, যদি সে ভুল করে থাকে সে এটার আর পুনরাবৃত্তি করবে না, আর যদি এটা তার খাসলাতে পরিণত হয় তাহলে এটা সে বারবার করতেই থাকবে। সো ডেফিনেটলি এখানে বেনিফিট অফ ডাউটের ব্যাপার আছে। এখন তুমি চিন্তা করো তো, যে প্রথমবারটা কি সে ভুল করেছিল নাকি ইচ্ছে করে করেছিল? যদি ইচ্ছে করে থাকে তাহলে আস্তা লাভিস্তা, আর দরকার নাই। আর যদি ভুল হয়ে থাকে ডেফিনেটলি একটা সুযোগ সে পেতেই পারে। ইয়েস নাইলা। মনিরা বেগম বলছেন, কেমন আছেন? খুব ভালো লাগে আপনার কথাগুলো। আমার একটা সমস্যা হচ্ছে, আমি কারো কাছ থেকে কষ্ট পেলে তার সাথে আর স্বাভাবিক আচরণ করতে পারি না। যা করি মন থেকে করতে ইচ্ছে করে, অভিনয় করতে ভালো লাগে না। আসলে হয় কি, আমরা তো সবাই কম বেশি অভিনয় করে চলতে হয়। হ্যাঁ মনিরা, এটা আমরা পৃথিবী নামক রঙ্গশালায় আমরা সবাই অভিনেতা অভিনেত্রী, এবং ডিরেক্টর হচ্ছেন আল্লাহ। এটা মানে এটা জাস্ট আমি কথার কথা বললাম। সো ওনার ডিরেকশনে কিন্তু আমরা করে চলছি অভিনয়। সো ডেফিনেটলি তোমার কাছে খারাপ লাগে এবং তুমি কষ্ট পাও, তাই না? ও বলছে হ্যাঁ, মানে কারো কথায় কথা ইচ্ছা করে না, আর তার সাথে কথা বলতে ইচ্ছা করে না, ঠিক আছে। কিন্তু আসলে কথা হচ্ছে, যার সঙ্গে ইচ্ছে করছে না তার সাথে সম্পর্কের ক্ষেত্রে তোমরা কতটা ঘনিষ্ঠ, পরিবারের একজন কিনা, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট ব্যাপার আছে। হ্যাঁ, তো অনেক সময় কিন্তু অনেক কিছু আমরা মানে যদি একজনের সাথে কথা বলা মানে তাকে একদম মাথা খান আমার বাড়িতে পোলাও খেয়ে যান বলার দরকার নেই, কিন্তু একটু কুশলাদি বলা, এটুকু বলা আমি বলবো একটা মানুষ হিসেবে বাঞ্ছনীয়। আমরা জীবনে অনেক মানুষের সঙ্গে কিন্তু আমাদের ভালো লাগে না কথা বলতে, কিন্তু স্টিল আমরা হ্যালো হাইটা করি।
তার সাথে আধিক্ষেপনা করারও দরকার নেই, তার সাথে গিয়ে একদম পরাণের বন্ধুরে আসো আসো বিড়ি পেতে বসে থাকো এটাও বলার দরকার নাই, কিন্তু অ্যাটলিস্ট ভদ্রতামূলক কার্টেসি কিন্তু সবাই ডিজার্ভ করে। সে যত খারাপ যাই হোক তুমি ঠিক থাকো, তোমার নিজেকে বোঝাও যে অ্যাজ এ হিউম্যান বিং আমি আই উইল বি নাইস টু এভরিবডি। মুখেই তো নাইস হচ্ছ, অন্তর থেকে তো আর হচ্ছে না। দ্যাটস ইট, এটুকু তোমাকে ঝালাই করতে হবে। জীবনটা অনেক লম্বা রাস্তা, জীবনের লম্বা রাস্তায় প্রচুর সব মানুষই যে আমার ইচ্ছার মতো হবে তাও কিন্তু নয়, কিন্তু জীবনে চলতে গেলে সব রকমের মানুষের সাথেই কিন্তু আমাদের উঠা বসা রাখতে হবে, সব রকমের মানুষকেই ট্যাকেল করা জানতে হবে। আর সেজন্য এই সৌজন্যমূলক হাসিটা, বিমানবালার হাসি তোমাকে দারুণ রাখতে হবে। প্র্যাকটিস করো, সবই পারবে। ইয়েস। শারমিন আক্তার বলছে, আসসালামু আলাইকুম, আমার ছেলের বয়স 5 বছর, ও এখনো খাবার খেতে চায় না আর একটু বুদ্ধি কম। ওকে আমি বাইরের খাবার না দিয়েও দেখেছি, সারাদিন না খেয়ে থাকে, তবুও ভাত খেতে চায় না, আমি কি করতে পারি? বাচ্চারা 5 বছরের বাচ্চা তো ভাতটা খেতে চাচ্ছে না, তুমি ওকে ওই খাবারের ভিতরে না একটু গ্যাপ বাড়িয়ে দাও। গ্যাপ বাড়িয়ে দাও, ভেতরে যে তোমার খালি মনে হয় ওর খাইনি বলে হয়তো ফাঁকে ফাঁকে এই চিপসটা দিচ্ছ, এই বিস্কিটটা দিচ্ছ, বা ঘন ঘন খাবার খাওয়াতে চেষ্টা করছো। বাচ্চাদের প্রত্যেকটা মিলের মধ্যে যদি একটা 5 বছরের বাচ্চা তো সকালে একটা খেলো, দুপুরের খাওয়া, রাতের খাওয়া, এর ফাঁকে হয়তো একটু জুস থাকলো একটু, বাট মিনিমাম অ্যাটলিস্ট 3 থেকে 4 ঘন্টা গ্যাপ থাকা উচিত। হ্যাঁ, তো এই 3 থেকে 4 ঘন্টা গ্যাপের মধ্যে বড় জোর একটা জুস খেতে পারে বা একটা আপেলের টুকরা দিতে পারো, কিন্তু চিপস জাতীয় না, ওগুলো ক্ষুধা নষ্ট করে দেয়। হ্যাঁ, এভাবে দিলে, আর বারবার খালি খাও তুই তো তখন খাইলি না, এটা করো না। এগুলো যত করবা তত কিন্তু বাচ্চা খাওয়ার প্রতি মন উঠে যায়, নাম্বার 1। নাম্বার 2, বাচ্চার আজকালকার বাচ্চারা তো সারাক্ষণ বসে থাকে, ওদের কিন্তু সেরকম ভাবে কোনো ফিজিক্যাল এক্সারসাইজ হয় না, সুতরাং এই বাচ্চাকে একটু হলেও ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মতো করতে পারো। এখন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ঘরের মধ্যে রেখে কি করতে পারবা, স্টাফ ছোট ওই সবচেয়ে ভালো হয় টিভিতে কিন্তু অনেক গেমসের মতো আছে, এক্সারসাইজ গেমস, ওই দেখে ওরা নাচুক। হ্যাঁ, ওই তালে ও হাত পা ছাড়াক, মানে যাতে ওর একটু ঘাম ঝরে, যেহেতু স্কুল বন্ধ, ওই ধরনের অ্যাক্টিভিটিসে রাখো। এবং বাচ্চাকে ঘন ঘন খাবার নিয়ে মানে গলার মধ্যে চেপে ধরো না, এগুলো যত কম করবা তত ওই গ্যাপটা যখন পড়বে তখন দেখবো অটোমেটিক তার ক্ষুধা পাবে। আর কোনো খাবার যদি না খায় ওই সময়, তাহলে পরবর্তীটা 10 মিনিট পরে আবার আরেকটা খাবার নিয়ে চামচ ধরো না, প্লিজ করো না, তখন অটোমেটিকলি বাচ্চাটা খাওয়া শিখবে। এরপরেও যদি দেখো যে তোমার বাচ্চা খাচ্ছে না, তাহলে বাচ্চাদের খিদে বাড়ানোর জন্য যে কোনো একজন চাইল্ড স্পেশালিস্টের সাথে কথা বলতে পারো। ফোনে কিন্তু অনেক চাইল্ড স্পেশালিস্টের কথা বলেন, হ্যাঁ, কথা বললে ওনারা কিন্তু অনেক কোনো ধরনের ভিটামিনের ব্যবস্থা করে দেয়। অনেক সব বাচ্চাদের মধ্যে ভিটামিন খেলেও ওদের ক্ষুধা বেড়ে যায়। হ্যাঁ, সো এই জিনিসগুলো তোমাকে তখন একজন চাইল্ড স্পেশালিস্টের সাথে ফোনে কথা বলে দেখতে হবে। ইয়েস। রবিউল ইসলাম বলছেন, ওনার কোশ্চেনটা একটু বড় কিন্তু একটু আনকমন দেখে নিচ্ছি। ম্যাডাম, আমি একটি প্রতিষ্ঠানে অ্যাডমিন অফিসার হিসেবে চাকরি করি। গত 4-5 বছর যাবত চাকরি করে আসছি। সরাসরি মালিক পক্ষ থেকে আমি উক্ত কোম্পানিতে চাকরি পাই। মালিক পক্ষ থেকে কর্পোরেট অফিসে আমাকে বিগত 2 বছর থেকে ফ্যাক্টরি ম্যানেজারের আন্ডারে কাজ করতে হয়। ম্যানেজার সাহেব কখনোই চান না যে আমি আমার প্রফেশনাল লাইফে উন্নতি করি, অথচ মালিক পক্ষ গত 1.5 বছর আগেই আমাকে প্রমোশন দেওয়ার নির্দেশ দেন, কিন্তু ম্যানেজার সাহেব আমার রিপোর্টিং বস হিসেবে আমার জন্য কখনো প্রমোশনের ব্যবস্থা করছেন না। এমন অবস্থায় আমি কর্মক্ষেত্রে হতাশ হয়ে পড়ছি। ম্যাডাম, সাজেশন দিবেন প্লিজ। ম্যানেজার সাহেব করছেন না, ম্যানেজার সাহেব দিচ্ছেন না, ম্যানেজার সাহেব এসি আর ভালো লেখেন না, এইটা থেকে বেড়ায় আসো রবিউল। একদম জোস একটা সাজেশন দিই, বি ডিপ্লোম্যাটিক। আমি আমার জীবনে বহু মানুষকে জানতাম যে আমি নিজে বুঝতাম যে ইচ্ছা করে আমার সমস্ত প্রপোজালগুলোকে আটকে রাখতেছে, ইচ্ছা করে আমার ডিজাইন সাবমিটটাকে প্রবলেম করছে, এই ইচ্ছে করে আমার অর্ডারটাকে দেরি করে প্লেস করছে। আমি সাথে সাথে কি করতাম, তার প্রশংসায় মুগ্ধ হয়ে থাকতাম। তাকে বলতাম, আপনি যে 2টা দিন বন্ধ রাখছিলেন একটা উচিত কাজ করছেন, আপনি আসলেই খুব বুঝে সুঝে আগান, আপনার মতো অফিসের সঙ্গে কাজ করেও অনেক আনন্দ পাওয়া যায়। অর্থাৎ তার প্রশংসা বাড়াই দেয়। আমি বুঝতেছি কিন্তু যে সে আমাকে 2 চোখে দেখতে পারতেছে না, সে আমাকে সাইজ করতে চাচ্ছে, আমি উল্টা তার প্রশংসা করতে থাকলাম। প্রশংসা যে কোনো মানুষই বলে যেতে বাধ্য, কেউ একদিনে কেউ। সুতরাং প্রথম কথা হচ্ছে রবিউল, ওই ম্যানেজার সম্পর্কিত তোমার আর ম্যানেজারের মধ্যে অন্য কোনো তোমাদের যে অফিসে অন্য কেউ যদি মিডল ম্যান থাকে যে এসে বারবার বলে আপনার জন্য তো আজকে এই কথা বলছে ম্যানেজার, তাকে থামায় দাও প্লিজ। এরকম লোক আছে আমার কেন জানি মনে হচ্ছে। এই ধরনের যারা তোমাকে উস্কাচ্ছে ম্যানেজারের বিরুদ্ধে, তাদের সঙ্গে আর কথা বললে এই সম্পর্কিত কথা বলবা না, তাদেরকে বলবে আজকে অনেক গরম পড়ছে, নিম্নচাপের মনে হয় এবার এটা হবে। অর্থাৎ ম্যানেজার সাহেবের সম্পর্কিত ছাড়া যে কোনো আলাপ করবা ম্যানেজার সম্পর্কিত নয়। নাম্বার 2, মাথা থেকে এটা ফেলে দাও যে বসরা চেয়েছে ম্যানেজার দিচ্ছে না, না তা না, মাথার মধ্যে থেকে আজকে থেকে নিয়ে নাও ম্যানেজার সাহেবই দিবেন এবং
আমি সেটা পাওয়ার যোগ্যতা ওনার থেকেই নিব। বসদের কথা ভুলে যাও, বসরাও তো ব্যাকআপ আছেই, বাট এখন থেকে ম্যানেজার সাহেবের প্রশংসা শুরু করো। তুমিও কিন্তু আজকাল ম্যানেজার সাহেবের রুমে ঢুকে মুখটা একটু অন্যরকম করে রাখো, কারণ প্রতিনিয়তই তোমার মনে হয় তুমি যে কাজটাই করবে ম্যানেজার সাহেব বাধা দিবেন। কিন্তু এখন থেকে ধরেই রাখো যে এটা দিব, এই কাজটায় বাধা পাবো, এই কাজটায় বাধা পাবো, এরকম ভাবে যখন ধরেই রাখবো, উনি যখন বলবে যে এই কাজটা হয় না এটার, বলে হ্যাঁ স্যার আসলে আপনি যেটা বলছেন ওইরকম ভাবে করলে ঠিক ছিল, অথবা করে নিয়ে গিয়ে বলো স্যার আপনি বলাতেই কিন্তু এক্সাক্টটা করতে পারছি স্যার, স্যার আমাকে একটু দেখে রাখবেন স্যার, আপনার কথাগুলো অনেক জোস ছিল স্যার। এরকম যখন তুমি বলতে থাকবা, যখন বলতে থাকবে, বিশ্বাস করো 1 থেকে 1.5 মাস না যেতে তুমি আস্তে আস্তে ওনার গুড বুকে চলে আসবে। তুমি কিন্তু তোমার ম্যানেজারের গুড বুকে নাই, এবং গুড বুকে না থাকার রিজনটা হচ্ছে তুমি নিজেই, কারণ ওই যে মালিক পক্ষ দিচ্ছে কিন্তু ম্যানেজার সাহেব করেন না, এটা মাথার মধ্যে তোমার ঢুকে গেছে। কাজ করতে গেলে কিন্তু সত্যিকার অর্থে কিন্তু যদি আমি মানে বলে জলে কুমির ডাঙায় মাছ, এদের সবার সাথে মিলেমিশেই কিন্তু চলতে হয়, অ্যান্ড দ্যাটস দ্য চ্যালেঞ্জ অফ লাইফ। সো বি ডিপ্লোম্যাটিক। আজকে থেকে ওনার প্রশংসা শুরু করো, ওনার সম্পর্কিত কোনো কথা কোনো তৃতীয় পক্ষের সাথে আলোচনায় যাবে না, এবং থার্ড কথা বলো, পৃথিবীতে অসম্ভব বলে কিছু নাই, আমি এটা সম্ভব করে ছাড়বো ইনশাআল্লাহ। দ্যাটস ইট। ইয়েস, নাহলে একটু আজান দেবে কিন্তু এখনই। হ্যাঁ সেটাই। আমরা আবার না হয় আসবো সামনে, যেহেতু সবাই চায় ঘরে বসে থাকতে থাকতে সবার জন্যই তো অনেকটা। এবং আজকে এমন অনেকেই নতুন নতুন যোগ করেছে হয়েছেন যারা তোমার সম্বন্ধে জানেন না, আচ্ছা, ফলে হয়তো অনেক বিরূপ মন্তব্য হচ্ছে। সো হতেই পারে বিরূপ মন্তব্য, একটা মানুষ না জেনে তো করতে। বাট আমি একটা কথা বলি কি, হ্যাঁ, তবে যে একটা বিষয় কি তুমি একটু ক্লিয়ার হয়ে নিতে চাও, যেটা সব সময় সবাই বলো। বলে, যেহেতু তুমি সব মানুষের জন্য কথা বলো, ফলে তোমার শুরুটা একটু ভিন্ন হয়, সেটা নিয়ে কি কিছু বলতে চাও? ওই যে আমি আসসালামু আলাইকুম কেন বলি না, হ্যাঁ। না আসসালামু আলাইকুম আমি কেন বলি না, বিকজ আমি সব ধর্মের মানুষের জন্য কথা বলি। হ্যাঁ, সো আর এটা তো আমি আসলে কোনো ধর্মীয় পেজ না। হ্যাঁ, সো আমি এটা তো বোঝা উচিত যে আমি আমি মুসলিম, বাট আমার এই পেজে মুসলিমরা যেরকম আছে, হিন্দু আছে, বুদ্ধিস্ট আছে, খ্রিস্টান আছে, সো সব ধর্মের মানুষরাই সেখানে আছে। সো বেসিক্যালি এই জন্য আমি আসসালামু আলাইকুম বলি না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এটা এটা তো আসলে এখানে বলার কিছু নেই। কারো যদি আমার সম্পর্কে আমি আসসালামু আলাইকুম বলি না, অতএব আমি দোজখে যাব মনে করেন, তা সেটা তার ব্যক্তিগত ব্যাপার, বলতেই পারেন তারা। আমি মনে করি যে এটা নিয়ে আমি কথা বলতে ইন্টারেস্টেড না, আমি কথা বলতে ইন্টারেস্টেড না। আর এটা একদমই আমি আমার ব্যক্তিগত অভিমত বলে মনে করি। এখন বাকিটুকু আরেকটা কথা বলি, প্রত্যেকটা মানুষকে বলি যে একটা মানুষ সম্পর্কে না জেনে জাজমেন্টাল হয়েও না প্লিজ। হ্যাঁ, এটা সবচেয়ে বড় গুনার কাজ। ডোন্ট গো ফর দ্যাট, সবাইকে বলবো। না, আমার কথা হচ্ছে হ্যাঁ, তোমাকে একটা ছোট্ট হ্যাঁ, যেটা বলি, তোমার সাথে যেহেতু আমাদের সময়ও শেষ, হ্যাঁ, আমরা নিজেরাই একটু কথা বলি যে মানুষের এই ধরনের ধারণা। হ্যাঁ, যেমন ধরো তোমাকে দেখছে আজকে প্রথমবারের মতো, তোমার কথাগুলো শুনছে, তোমার কথাগুলো যদি সত্যি সে একটা মানুষ মন দিয়ে শোনে, তাহলে কিন্তু তুমি বলছো যে তুমি জীবনে নিজে যা করেছো তাই তুমি সবাইকে বলছো। হ্যাঁ, যেটা তুমি করো না সেটা তুমি বলো না, রাইট, করতেও বলো না, নিজে যেটা করছো না সেটা কাউকে করতেও বলছো না, তাই না? রাইট। সেখানে ধরো যেমন রাসেল ব্যাপারে, আচ্ছা, এরা রাসেল ব্যাপারী টাইপের লোকেরা এটা বলবে, এদের আমি আমার কথা হচ্ছে সে তো তোমাকে জানে না। হ্যাঁ সেটাই বলছি ভাই, রাসেল বা সোহেল সবাইকে আমি বলি আগে আমার সম্পর্কে জানার চেষ্টা করো, আমি মানুষটা কে, কিসের সঙ্গে আছি, আমি পেট্রোলিয়াম বিজনেসে আছি, আমি মানুষের জন্য এই কথাগুলো বলি, আমার অভিজ্ঞতা লব্ধ জ্ঞান থেকে বলি। 60 বছর বয়সে এসে ছেলে মেয়ে, ছেলের বউ, নাতি নাতনি, মেয়ের জামাই, 14 গোষ্ঠীর সংসারে একদম স্টেবল করে তারপরে বসে কিন্তু কথাগুলো বলতেছি। হ্যাঁ, এটা কিন্তু গতকালকে এসে আজকে বলার ব্যাপার না। আর জিনিসগুলো বলতেছি পুরা স্বেচ্ছাশ্রম হিসাবে, কাউকে জোরও করছি না, যার ইচ্ছে হলে শুনো, ইচ্ছে হলে শুনো না। বা নেগেটিভ কথা এজন্য বলো না, নেগেটিভ কথা বলা হলো মানুষকে আঘাত দেওয়া হয়, আর মানুষকে আঘাত দিলে সে আঘাত লাগে কাবার বুকে। এ কথাটা মনে রেখো। তোমরা যদি কথা বলে আমাকে আঘাত দিতে চাও, হয়তো এই মুহূর্তে তোমার কাছে মনে হবে তুমি একটা বিশাল বড় বাহাবার কাজ করছো, কিন্তু পরবর্তীতে হয়তোবা এটার জন্য তোমাকে একটা বিশাল বড় একটা ফল পেতে হবে। সো ডোন্ট গো ফর দ্যাট। সবার জন্য বলছি, কখন কোন মানুষের হাতটা লেগে যাবে ইউ ডোন্ট নো। কারো মনে তুমি দিও না আঘাত, সে আঘাত লাগে কাবার বুকে। এই কথাটা সবাইকে আমি বলছি, ডোন্ট গো ফর দ্যাট। না জেনে কাউকে কোনো ধরনের কথা বলার আগে নিজেকে বলো যে আমি ওনাকে চিনি কিনা, উনি আসলে ব্যক্তিগত জীবন সম্পর্কে আমি কতটুকু জানি, আন্দাজের উপর আমি একটা কথা লিখবো, এটাকে আদৌ ঠিক হচ্ছে, এগুলো ভেবে এগিয়ে। তোমাদের ভালোর জন্য বলি, মা হিসেবে বলি। হ্যাঁ, আমার নিজের পাওয়ার কিছু নাই এখন আর। হ্যাঁ, আমার এখন দেওয়ার সময়। আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন শুকর আলহামদুলিল্লাহ।
এখন এইটুকু আমি তোমাদের দিতে চাই, আমার অভিজ্ঞতা লব্ধ জ্ঞান থেকে চাই, বাকিটুকু আল্লাহর ইচ্ছা। আজ আর নয়, আজকে শেষ করে দিই, কারণ এখনই ঈশার আজান দেবে, নামাজের সময় হয়ে যাবে। তোমার কথাটা বলো। সো সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয়, তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেব। বাকিটুকুর জন্য আল্লাহ ভরসা, আমি, আপনি, আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান, শুধু হাল ছেড়ো না বন্ধু।